আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অথর ওয়ার্কশপের আজকে এই গুরুত্বপূর্ণ সেশনে আমরা রিসার্চ মেথোডোলজি নিয়ে কথা বলব। রিসার্চ মেথোডোলজির অধিকাংশ সময় জুড়েই আমরা লক্ষ্য করব যে আমাদের আসলে রিসার্চ ডিজাইন জানতে হবে। রিসার্চ ডিজাইন জানতে পারলে আমাদের রিসার্চ মেথোডোলজি অনেকটাই সহজ হয়ে যাবে। তো চলুন আমরা রিসার্চ মেথোডোলজি বিশেষ করে কোয়ান্টিটেটিভ রিসার্চ করার জন্য আমাদের যে রিসার্চ মেথোডোলজি জানা দরকার, সেটা আমাদের একটু জানতে হবে। ১ম এ আপনাদের মধ্যে যারা বিভিন্ন টাইটেল সিলেক্ট করেছেন ইতিমধ্যে এবং লিটারেচার রিভিউ করে ফেলছেন, আপনাদের টাইটেল গুলো হচ্ছে অনেকটা এরকম আমি দেখেছি যে কেউ লিখেছেন দ্য ইমপ্যাক্ট অফ অ্যাটিটিউড মানে ইমপ্যাক্ট শব্দটাকে আমি এখানে আপনার হাইলাইট করতে চাচ্ছি। ইমপ্যাক্ট অথবা ডিটারমিন্যান্টস বা প্রেডিক্টরস অথবা ডিফারেন্স এরকম অ্যা শব্দ দিয়ে আপনাদের টাইটেল আমি দেখেছি। তো টাইটেলের মধ্যে যদি এরকম শব্দ থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে এটা লক্ষণ যে আপনি সম্ভবত কোয়ান্টিটেটিভ রিসার্চ এর কথাই আপনি ভাবছেন। অন্য কথায় বলা যায় যে টাইটেল দেখলে বোঝা যায় যে এই রিসার্চটি কোয়ান্টিটেটিভ কিনা। যদি আপনার টাইটেলের মধ্যে এরকম শব্দ থেকে থাকে তাহলে এটা কোয়ান্টিটেটিভ রিসার্চ হতে পারে। এবং আপনারা যারা কোয়ান্টিটেটিভ রিসার্চ করছেন আমি তো আপনাদেরকে দেখিয়েছি এবং বলেছি যে এগুলো কোয়ান্টিটেটিভ রিসার্চ হবে। একটি জানার কথা আমাদের যে একটি রিসার্চ পেপারের মধ্যে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, রিসার্চ মেথোডোলজি, ফাইন্ডিংস বা রিসার্চ ডিসকাশন, কনক্লুশন, রেফারেন্স থাকে। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে এই মুহূর্তে কথা বলছি সেটি কিন্তু অ্যাকচুয়ালি 3rd চ্যাপ্টার বা 3rd সেকশন অর্থাৎ রিসার্চ মেথোডোলজি নিয়ে আমরা কথা বলছি। এখন এই মেথড নিয়ে এত বাড়াবাড়ি বা এত কিছু ডেসক্রিপশন এত এক্সপ্লেইন করার কি প্রয়োজনীয়তা রয়েছে? মেথোডোলজি মানে হচ্ছে যে আপনি আমরা কিভাবে গবেষণাটি করলাম সে প্রসেস। ধরুন আমি যদি এই কফি কিভাবে তৈরি করেছি সেটা যদি আমি না বলি আপনাকে, আপনি কিন্তু এরকম তৈরি করতে পারবেন না। তো রিসার্চারের কাজ হচ্ছে রিসার্চ মেথড ডিসক্লোজ করা। এটাকে হাইড করা নয় বরং ডিসক্লোজ করা। যেন অন্যেরা এই গবেষণা রেপ্লিকেট করতে পারে এবং অনুরূপ গবেষণা যেন করতে পারে। ফাইন। অ্যা যদি আমরা এই ব্যাপারগুলো টেক কেয়ার না করি এবং কেয়ারফুলি মেথডটাকে ঠিকমতো না লিখি, আমরা যদি এটাকে হাইড করি তাহলে কি হবে? তাহলে রিভিউয়াররা এবং জার্নালের এডিটররা অনেক রকম প্রশ্ন করবে এবং আপনাকে বারবার কারেকশন দিবে এবং আল্টিমেটলি আপনি ভালো জায়গায় ছাপাতে পারবেন না। তাহলে রিসার্চ মেথোডোলজি মানে কি? রিসার্চ মেথোডোলজি হচ্ছে যে একটি সিস্টেমেটিক ওয়েতে আপনি কিভাবে একটি গবেষণা শেষ করলেন, শেষ করে নতুন তথ্য আপনি উপস্থাপন করলেন কিভাবে নলেজ জেনারেট করলেন, কিভাবে আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করলেন, সেটি কিন্তু ধাপে সিস্টেমেটিক্যালি যখন আপনি দিবেন তখনই বলা হবে যে এটি একটি সিস্টেমেটিক স্টাডি। আর যেকোনো সিস্টেমেটিক স্টাডিকেই আমরা সায়েন্টিফিক রিসার্চ বলে থাকি। তো কোয়ান্টিটেটিভ রিসার্চ যেহেতু সিস্টেমেটিক এজন্য এটাকে আপনি সায়েন্টিফিক রিসার্চ বলে থাকেন বলতে পারেন। আচ্ছা, এখন অ্যা একটি রিসার্চ যখন আমরা শেষ করি, তো যদি আমরা খুব ভালোভাবে খুঁটিয়ে দেখি তাহলে এর মধ্যে কিন্তু আমরা এই অংশগুলো পাই, তাই না? এই অংশগুলো পাই। দেখুন এর মধ্যে কিন্তু মেথোডোলজি একটি সেকশন রয়েছে। হ্যাঁ? মেথোডোলজি একটি সেকশন রয়েছে। কাজেই আপনারা যারা পেপার লিখবেন মেথোডোলজি সেকশনকে পৃথক আলাদা করে আপনাকে লিখতে হবে। এবং সেই অংশের মধ্যে কি থাকবে দেখেন এই যে সবুজ রঙের যেই ৩ নাম্বার অংশটি দেখুন। মেথোডোলজির মধ্যে থাকবে হচ্ছে রিসার্চ ডিজাইন, ইন্সট্রুমেন্ট বা কোয়েশ্চেনিয়ার, ইন্টারভিউ কোয়েশ্চেন প্রয়োজন নাই। যেহেতু এটা কোয়ালিটেটিভ না, কোয়ালিটেটিভ রিসার্চ হলে ইন্টারভিউ কোয়েশ্চেন হবে। ওকে। রিলায়েবিলিটি, স্যাম্পল ক্যারেক্টারিস্টিক্স, মেথড অফ এনালাইসিস এই বিষয়গুলো থাকলেই কিন্তু বোঝা যায় যে না আপনি মেথোডোলজি সেকশনটি অ্যা যথেষ্ট বর্ণনা করেছেন। তো যাই হোক, আজকে আমরা দেখব অ্যাকচুয়ালি যে এই বিষয়গুলো আমরা কিভাবে লিখব। আচ্ছা, আপনারা যারা কোয়ান্টিটেটিভ রিসার্চ করছেন বা যারা রিসার্চ শুরু করেছেন, আপনারা নিশ্চয়ই এই ফ্লো চার্ট এই তীর চিহ্নগুলো আপনারা ফলো করেন। তীর চিহ্নগুলো ফলো করেন। সর্বপ্রথম হচ্ছে ফাইন্ডিং দ্য রিসার্চ প্রবলেম। এটা নিয়ে আমরা ইতিপূর্বেকার ২-৩ টা ক্লাসে আমরা আলোচনা করেছি। তো এই ফ্লো চার্ট অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার কাজ অনেক সিস্টেমেটিক হবে। আচ্ছা, এই ফ্রেমওয়ার্ক আপনাদের থাকতে হবে। এই ফ্রেমওয়ার্ক যদি থাকে তাহলে আপনারা রিসার্চ ডিজাইন ভালোভাবে বুঝতে পারবেন, হ্যাঁ? আচ্ছা, এটা নিয়ে আমরা ২য় ক্লাসে আলোচনা করেছি। সুতরাং আপনারা ২য় ক্লাসটি একটু দেখে নেন। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ২য় ক্লাসে আলোচনা করা হয়েছে। আচ্ছা, চলুন এখন রিসার্চ মেথড এবং মেথোডোলজি। তাহলে মেথড এবং মেথোডোলজি নিয়ে আমরা অনেক সময় অনেক কনফিউজড হয়ে যাই যে আসলে মেথড শব্দটা বলব নাকি মেথোডোলজি বলব। মেথডের অনেকগুলো মেথড বা সেট অফ মেথডস কে আমরা মেথোডোলজি বলতে পারি। সুতরাং ওটা নিয়ে কোনো ঝামেলা না। আচ্ছা, মেথোডোলজি আগে ঠিক করে আমরা আর্টিকেল লেখা শুরু করব নাকি আর্টিকেল অ্যা নাকি
পরে আমরা মেথোডোলজি ঠিক করব? উত্তরটা হচ্ছে এই যে দেখুন, রিসার্চ প্রবলেমকে কেন্দ্র করেই কিন্তু আমরা পুরো আর্টিকেলকে সাজাই। তাই না? রিসার্চ প্রবলেম না থাকলে তো আমরা কোনো আর্টিকেল লেখার প্রয়োজন নাই। রিসার্চ প্রবলেমটা থেকেই কিন্তু অ্যাকচুয়ালি রিসার্চ ডিজাইন আসে। রিসার্চ প্রবলেমকে আমরা কিভাবে প্রবলেমেটাইজ করছি অথবা আমরা আমাদের হাতে যে ইস্যুটি রয়েছে সেই ইস্যুকে আমরা কিভাবে প্রবলেমেটাইজ করছি সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি রিসার্চ ডিজাইনের দিকে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমার রিসার্চ ডিজাইনটা কি হবে? আমার রিসার্চ ডিজাইন হবে যে আমি কি ইনভেস্টিগেট করতে চাচ্ছি? আমি কি ইনভেস্টিগেট করতে চাচ্ছি? সেটি কিন্তু আমি রিসার্চ অবজেক্টিভ বা রিসার্চ কোয়েশ্চেন এর মধ্যে আমি ডিসক্লোজ করব। রিসার্চ অবজেক্টিভ এবং রিসার্চ কোয়েশ্চেন এর মধ্যে যদি এমন কোনো শব্দ থেকে থাকে যেটা ইনভেস্টিগেট করা, এক্সামিন করা, মেজার করা, কোয়ান্টিফাই করতে হবে। এটাকে মেজার করতে হবে, পরিমাপ করতে হবে। এরকম কোনো ইস্যু যদি থেকে থাকে তাহলে সেটি কোয়ান্টিটেটিভ রিসার্চ হবে। আর কোয়ান্টিটেটিভ রিসার্চ হলে কিন্তু আপনাকে আমি বলব যে এই রিসার্চ ডিজাইন বই যদি আপনারা পড়েন এবং এই বইয়ের আ আ বেশ কিছু অংশ কোয়ান্টিটি রিসার্চ এর জন্য বেশ ভালো এবং এই বইটি আপনাদের অনেকে চেয়েছিলেন এবং আমি আপনাদের অনেককে দিয়েছি এই বইটি। তাহলে এই বইয়ের যে কোয়ান্টিটেটিভ পার্ট বিশেষ করে ৯০ পৃষ্ঠার পর থেকে নিয়ে আপনারা এই বইটা পড়বেন। পড়লে সেখানে দেখেন 93 পেজে কিন্তু বলা আছে যে রিসার্চ মেথডস শুড বি সিলেক্টেড অন দ্য বেসিস অফ দেয়ার এবিলিটি টু বেস্ট অ্যাড্রেস ইউর রিসার্চ পারপাস অ্যান্ড টু হেল্প ইউ টেস্ট ইউর হাইপোথিসিস অর অ্যান্সার। তাহলে রিসার্চ হাইপোথিসিস যখন আমরা টেস্ট করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো অথবা কোয়ান্টিটেটিভ রিসার্চ হলে আমাদেরকে রিসার্চ হাইপোথিসিস টেস্ট করতে হবে। হ্যাঁ? টেস্ট করার বিষয়টি থাকতেছে এই কোয়ান্টিটেটিভ রিসার্চে। তাহলে রিসার্চ ডিজাইনের মধ্যে কোয়ান্টিটেটিভ রিসার্চে আমাদের সার্ভে করতে হয়। সার্ভে করে আমরা ডাটা কালেকশন করি। তারপরে তারপরে আমরা ডাটা কালেকশন করে তারপরে সেই ডাটার এনালাইসিস করি। আচ্ছা। রিসার্চ ডিজাইন এর মধ্যে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন একটি রয়েছে এবং সার্ভে রিসার্চ ডিজাইন রয়েছে। এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন হচ্ছে অ্যা এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন হচ্ছে দেখুন এক্সপেরিমেন্ট করা মানে হচ্ছে পরীক্ষা করা। পরীক্ষা করতে গেলে আমরা ১ম এ দেখব যে পরীক্ষার আগে কি অবস্থা ছিল এবং পরীক্ষার পরে কি অবস্থা ছিল। পরীক্ষা বলতে বোঝাচ্ছি যে ধরুন আপনি কোনো ট্রিটমেন্ট দিলেন বা কাউকে কোনো কাজ করতে বললেন, কাউকে কোনো কাজে নিয়োজিত করলেন। নিয়োজিত কাজে যোগ দেওয়ার আগে কি অবস্থা ছিল এবং পরে কি অবস্থা হয়। আগে এবং পরে এই দুটির যে ২ টি পরিমাপের বা ২ টি স্কোরের মধ্যে যদি আপনি তফাৎ দেখেন এবং তফাৎ বা ডিফারেন্স যদি একটু সিগনিফিক্যান্ট হয় তাহলে আমরা বলব যে এই কাজের ফলাফল আশানুরূপ হয়েছে এবং এই কাজের ফলাফল সিগনিফিক্যান্ট হয়েছে। তো সংক্ষেপে আমি এক্সপেরিমেন্টাল রিসার্চ এর আইডিয়াটি আমি সংক্ষেপে বললাম। বাট এটা অনেক জটিল এবং কমপ্লেক্স। আরো অনেক শাখা-প্রশাখা বা অনেক ডিসকাশন আছে। সেটির জন্য আপনাকে এই বইটি আপনি নিয়ে পড়তে পারেন বা আরো পড়েন। 94 পেজ আরেকটু ডিটেইলস এ আপনি একটু পড়েন বা এই স্লাইডে যেটি লিখে আছে সেটিকেও আপনি পড়তে পারেন। নেক্সট হচ্ছে সার্ভে রিসার্চ। কোয়ান্টিটেটিভ রিসার্চ এর মতোই সার্ভে রিসার্চও কিন্তু সরি এক্সপেরিমেন্টাল রিসার্চ এর মতোই সার্ভে রিসার্চও একটি গুরুত্বপূর্ণ রিসার্চ। সার্ভে রিসার্চ মানে কি? জরিপ করা। তাহলে জরিপ করার জন্য আমাদের একটি কোয়েশ্চেনিয়ার লাগবে। কোয়েশ্চেনিয়ার লাগবে। সেই কোয়েশ্চেনিয়ার এর মধ্যে আপনারা জানেন যে কোয়েশ্চেনিয়ার মধ্যে একটা হেডিং থাকে, শিরোনাম থাকে বা উপশিরোনাম থাকে। সেই উপশিরোনামের নিচে ১, ২, ৩, ৪, ৫ বিভিন্ন বাক্য লেখা থাকে এবং প্রত্যেকটি বাক্যকে আবার 5 পয়েন্ট লিকার্ট স্কেলে মেজার করা হয়, টিক দেয়া হয়। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে হচ্ছে যে এটি একেকজন ব্যক্তি বিশেষে বা ব্যক্তি পরিবর্তনের সাথে এই যে রেটিং এ চেঞ্জ হবে যেন এটাকে সাবজেক্টিভ অ্যান্সার বলা হয়। তাহলে আমি আবার বলছি একটি কোয়েশ্চেনিয়ার তৈরি করতে হবে। সেই কোয়েশ্চেনিয়ার এর মধ্যে বিভিন্ন ক্ষেত্র, উপক্ষেত্র এবং বিভিন্ন সূচক বা ইন্ডিকেটর থাকবে এবং প্রত্যেকটি বাক্যের পরে ১ থেকে ৫ বা ১ থেকে ৬ বা ১ থেকে ৭ পর্যন্ত লিকার্ড মানে স্কেল থাকবে যেকোনো একটা টিক দেওয়ার জন্য আপনি বলবেন। আচ্ছা, ডাটা কালেকশন করবেন স্যাম্পলের কাছ থেকে। এখন স্যাম্পলিং প্রসিডিউর কি হবে? সেটিও কিন্তু আপনার এই চ্যাপ্টার 3 তে মেনশন করতে হবে বা এই রিসার্চ মেথোডোলজির এটাও একটা কাজ যে আপনি কিভাবে স্যাম্পলিং করেছেন, কোন পপুলেশন থেকে কিভাবে আপনি স্যাম্পলিং করেছেন সেই বিষয়টি এক্সপ্লেইন করতে হবে। তাহলে আমরা জানলাম যে কোয়ান্টিটেটিভ রিসার্চ এর রিসার্চ ডিজাইন হচ্ছে এক্সপেরিমেন্টাল এবং সার্ভে এবং আরো অনেক প্রকারভেদ আছে সেগুলো এখন বলছি না আমি। সার্ভে রিসার্চ এর জন্য আপনাকে একটি কোয়েশ্চেনিয়ার তৈরি করতে হবে। তাহলে কোয়েশ্চেনিয়ারে ক্ষেত্র, উপক্ষেত্র এবং ইন্ডিকেটরস বা সূচক থাকবে। এই ক্ষেত্র, উপক্ষেত্র আপনি কিভাবে তৈরি করলেন সেটাকে আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এই যে এক্সপ্লেইন করলেন এটাকে বলে ইনস্ট্রুমেন্টেশন বলে। আচ্ছা, কার কাছ থেকে কালেক্ট করলেন অর্থাৎ স্যাম্পল। স্যাম্পলিং কিভাবে করেছেন সেটিও আপনাকে এক্সপ্লেইন করতে হবে এবং এই স্যাম্পলের ডেমোগ্রাফিক ইনফরমেশন বা অ্যা রেসপন্ডেন্টদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক কি সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। যেমন তাদের জেন্ডার, বয়স, লোকেশন ইত্যাদি বিষয়গুলোকে ডেমোগ্রাফিক ইনফরমেশন বলা হয়।
এরপরে হচ্ছে ডাটা অ্যানালাইসিস আপনি কিভাবে করলেন? ডাটা অ্যানালাইসিস মানে হচ্ছে আপনি কি ডিফারেন্সের জন্য ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট বা অ্যানোভা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স বা যদি এটা আপনি যদি রিকোরিলেশন বা রিগ্রেশন অথবা আরো কোভ্যারিয়েন্স আরো বিভিন্ন রকম অ্যানালাইসিস আছে বা কাই স্কয়ার টেস্ট ইত্যাদি বিভিন্ন রকম অ্যানালাইসিস আছে। সেই অ্যানালাইসিস গুলো যদি আপনারা করেন তাহলে মেথড অফ ডাটা অ্যানালাইসিস আপনাকে এক্সপ্লেইন করতে হবে। তো সবকিছু যখন আপনি সাফিসিয়েন্টলি এক্সপ্লেইন করবেন তখনই আসলে বোঝা যাবে যে আপনি অ্যাকচুয়ালি রিসার্চ ডিজাইনকে এক্সপ্লেইন সরি আপনি রিসার্চ মেথোডোলজি লিখেছেন। তাহলে রিসার্চ মেথোডোলজির মধ্যে যে অংশগুলো থাকবে তার ১ম এই থাকবে রিসার্চ ডিজাইন, স্যাম্পল, ইন্সট্রুমেন্টেশন, মেথড অফ ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস। এই ৫ টি বিষয় যদি আপনারা একটু ভালোভাবে লিখেন তাহলে অ্যা আমরা যারা শিক্ষানবিশ রয়েছি আমাদের জন্য আমি বলব যে এটা যথেষ্ট হয়েছে। এখন কি বই পড়তে হবে বা আমাদের কি জানতে হবে? রিসার্চ ডিজাইন এর জন্য আপনারা এই বইটি পড়বেন যে বইটি আপনাদেরকে আমি দেখিয়েছি এইমাত্র। ডাটা অ্যানালাইসিস এর জন্য আপনারা SPSS এর বই আপনাদেরকে শিখতে হবে। যেহেতু কোয়ান্টিটেটিভ রিসার্চ SPSS দিয়ে এনালাইসিস করব। প্রাথমিকভাবে আমরা SPSS দিয়ে এনালাইসিস করব। এজন্য আমাদের মেথড অফ ডাটা অ্যানালাইসিস ডাটা অ্যানালাইসিস এর জন্য SPSS এর বইটি আমাদের পড়তে হবে এবং এই বইটি আপনাদেরকে আমি দিয়েছি বা আপনারা অনেকে চেয়ে নিয়েছেন যারা WhatsApp গ্রুপে জয়েন করেছেন আপনারা চেয়ে নিয়েছেন। আচ্ছা, কোয়েশ্চেনিয়ার তৈরি করতে হবে আপনাদেরকে। আমি আবারও বলছি কোয়েশ্চেনিয়ার তৈরি করার জন্য আপনাদেরকে থিওরিতে যেতে হবে, লিটারেচার রিভিউ করতে হবে, এই প্রবলেম লিখতে হবে। এগুলো হচ্ছে আগের ১ টি বা ২ টি ক্লাসে আপনাদেরকে বলেছি। এই ১ এবং ২ ক্লাসের পরে আপনারা হচ্ছে এই রিসার্চ ডিজাইন এ এই বইটি নিবেন, কোয়েশ্চেনিয়ার তৈরি করবেন এবং আমরা পরবর্তীতে কোয়েশ্চেনিয়ার নিয়ে কথা বলব বা ডাটা এনালাইসিস মেথড নিয়ে কথা বলব। আমরা হয়তোবা আমরা হয়তোবা আম আ কিভাবে এনালাইসিস করতে হয় SPSS দিয়ে সেই বিষয়টা নিয়ে কথা বলতে পারব। তো যারা আপনারা রিসার্চ শুরু করেছেন, আপনারা যারা রিসার্চ শুরু করেছেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। অনেকে ইমেইল করেছেন এবং আপনাদেরকে একটি ইমেইল দেয়া হয়েছে। WhatsApp গ্রুপে কিন্তু আপনাদেরকে ইমেইল দেয়া হয়েছে। সেই ইমেইল আপনারা যারা করেছেন, ইমেইল করেছেন আমি দেখেছি যে আপনাদের অনেকে কাজ শুরু করেছেন। টপিক সিলেকশন করার পর আপনারা আর্টিকেল ডাউনলোড করেছেন। ডাটাবেস সার্চ করে আপনারা আর্টিকেলগুলো ডাউনলোড করেছেন। আর্টিকেলগুলো পড়েছেন, লিটারেচার রিভিউ করেছেন, থিওরি সিলেক্ট করেছেন। যারা থিওরি বের করে ফেলেছেন তাদের জন্য কিন্তু কোয়েশ্চেনিয়ার তৈরি করা একেবারে সহজ। কোয়েশ্চেনিয়ার তৈরি করতে হলে আপনাদের থিওরি লাগবে। কোয়েশ্চেনিয়ার তৈরি করতে হলে আপনাদের থিওরি লাগবে, তাই না? থিওরি লাগবে। তো থিওরির উপর ভিত্তি করে আপনারা কোয়েশ্চেনিয়ার তৈরি করবেন। আচ্ছা। আরেকটা কথা না বললেই নয় সেটি হচ্ছে অ্যা সেটি হচ্ছে আ আ এই প্রত্যেকটা কনসেপ্টকে মেজারেবল করতে হবে বা ভেরিয়েবল করতে হবে। তবে আপনারা একটু কাইন্ডলি একটু কোথাও সার্চ করে ভেরিয়েবল এবং অ্যা টাইপস অফ ডাটা এই ২ টা জিনিস আপনারা একটু শিখে নিবেন। ভেরিয়েবলস এবং টাইপস অফ ডাটা। টাইপস অফ ডাটা মানে হচ্ছে অ্যা আমরা জানি যে ডাটা কন্টিনিউয়াস ডাটা হতে পারে বা হচ্ছে ক্যাটেগরিক্যাল ডাটা হতে পারে, র‍্যান্ডম অ্যা ব্যা তারপরে হচ্ছে হ্যাঁ, ক্যাটেগরিক্যাল ডাটা বা নমিনাল ডাটা, ক্যাটেগরিক্যাল ডাটা এবং হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। এই বিষয়ের এই ডাটার টাইপ সম্পর্কে আপনারা একটু জানবেন এবং অবশ্যই সেটা নিউমেরিক ডাটা হতে হবে। কারণ কোয়ান্টিটেটিভ রিসার্চ এ নিউমেরিক ডাটা আমরা কালেক্ট করব। ফাইন। টাইপস অফ ডাটা। আরেকটি হচ্ছে যে টাইপস অফ ডাটা আমাদের জানতে হবে। আরেকটি হচ্ছে যে ভেরিয়েবল একটি কনসেপ্টকে আমরা কিভাবে মেজারেবল করব বা ভেরিয়েবল কি? হ্যাঁ? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু পড়াশোনা করবেন। আশা করি আপনারা অনেক কিছু মানে এটা কোয়ান্টিটেটিভ রিসার্চ করা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং কোয়ান্টিটেটিভ রিসার্চ এর অন্যতম একটি প্রতিবন্ধকতা হচ্ছে যে এই ভেরিয়েবল কনসেপ্টকে কিভাবে ভ্যারি করাতে হয় বা কনসেপ্টকে কিভাবে মেজারেবল করাতে হয়, কোন অংশটাকে কোয়ান্টিফাই করব। এই বিষয়গুলো জানা না জানার কারণেই আসলে অনেক জটিল হয়ে যায়। তো যাই হোক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে করবেন এবং আপনারা এই বইটি নিয়ে পড়ে একটু কাইন্ডলি দ্রুত রিসার্চ শুরু করেন। আমরা হয়তোবা এই ফেব্রুয়ারি মাসে আমরা আপনাদের অনেক প্রোগ্রেস দেখতে পাবো এবং মার্চেই হয়তোবা আমরা একটি আর্টি জার্নাল পাবলিশ করব। আপনাদের যারা ইতিমধ্যেই অনেক প্রোগ্রেস দেখিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো দেখাতে পারেননি আপনারা খুব দ্রুত আগের ১, ২, ৩ টি ক্লাস দেখে করেন এবং এই ওয়ার্কশপে যারা জয়েন করেছেন পুরোটাই ফ্রি। WhatsApp গ্রুপে জয়েন করেন, প্রশ্ন করেন, সবই ফ্রি। কোনো সমস্যা নাই। আপনারা ম্যানুস্ক্রিপ্ট পর্যন্ত লেখেন। যদি ল্যাঙ্গুয়েজ এডিটিং সার্ভিসের প্রয়োজন হয় হয়তোবা আমরা কোনো একজন এডিটরকে রিকোয়েস্ট করে আমরা সেটা এডিট করানোর ব্যবস্থা করব এবং ওই সময় যদি আপনাদের কোনো টাকা খরচ করতে হয় তখন করবেন ল্যাঙ্গুয়েজ এডিটিং এ বাট রিসার্চ করতে কোনো টাকা লাগে না। হ্যাঁ, এখন ডাটা কালেকশন করার সময় আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনি কোয়েশ্চেনিয়ারকে Google ফর্মের মাধ্যমে অনলাইনে কিভাবে আপনি কালেক্ট করবেন এবং অনলাইনে কালেক্ট করাকে অনেকেই বিষয়টা যে একদম যায় না তা কিন্তু নয়। মানে এটা কিন্তু পারমিসিবল এবং এটি করা যায় এবং এই বিষয়ে পক্ষে অনেক বই আছে, অনেক গবেষণা হয়েছে যে অনলাইনে ডাটা কালেকশন করা যায় কি যায় না। যেহেতু আমি আর লম্বা করব না, আপনারা এই
আজকের এই বিষয়টি বারবার দেখবেন এবং রিসার্চ ডিজাইন বইটি আপনারা সংগ্রহ করেছেন। ইতিমধ্যেই সংগ্রহ যারা করেছেন তারা 90 থেকে 110 পৃষ্ঠা পর্যন্ত মাত্র 20 পৃষ্ঠা আপনারা পড়বেন। তো আর দীর্ঘায়িত না করে 15 মিনিটের মধ্যে আমি শেষ করলাম। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।